লিলির বুক কেমন যেন মুচড়ে উঠল। সে কোনোরকমে কাঁপা কাঁপা গলায় বলতে পারল, কি হয়েছে আম্মুর? রোমেনা এগিয়ে এসে গলায় সহানুভূতি ঢেলে বললেন, আগে চল, যেতে হবে আমাদের। লিলির মনের উৎকণ্ঠা প্রগাঢ় হচ্ছে। অজানা আশঙ্কা ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল, রোমেনা ওকে ধরে সামলে নিলেন। বাইরে বেরিয়ে দেখলেন আশফাক সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওরা তাতে চেপে বসল। বলো না, কি হয়েছে? আম্মুর তো আজ ফেরার কথা ছিল। হ্যাঁ, ফেরার পরেই শরীর খারাপ করে। তোদের বাসায় যে মেয়েটা থাকে, সে আসার পরেই দেখে কেমন যেন করছিল। সেই সাথে সাথে তোদের ভাড়াটিয়ার সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। যেতে যেতে আমাকে কল দিয়ে জানালো। আমি তোদের ভাড়াটিয়া আরিফুল সাহেবের সাথে কথা বলেছি। লিলি আশ্বস্ত হতে পারল না কিছুতেই। কি হলো হঠাৎ? এই তো সকালেই অল্প হলেও কথা হলো। তখন তো সুস্থই ছিলেন। ওর চিন্তাভাবনা অসার হয়ে আসছিল। সময় যেন থমকে আছে, আরও দ্রুত কেন পৌঁছানো যাচ্ছে না। এক সেকেন্ডও ওর জন্য অনন্তকাল বলে মনে হচ্ছে এই মুহূর্তে। হাসপাতালে পৌঁছে নেহালকে পেল। সে অফিস থেকে খবরটা শুনেই এখানে চলে এসেছে। প্রায় পৌনে 1 ঘন্টা পেরিয়ে গেছে তৌহিদাকে এখানে আনা হয়েছে। ডাক্তার তাকে দেখেছে। নেহাল ওদেরকে এখানে রেখে ভেতরে গেল কথা বলতে। আমি যখন বাসা তাইলাম, তার এতটু আগ দিয়া খালাম্মো আইসে। আমারে কইল শৈলটা ভাল লাগতাসে না, পানি দে তো। আমি পানি নিয়া গেলাম, ফ্যান ঘুরতাসে তাও খালাম্মার শৈল ঘাইমা পানি পরতাছিল। আমি কইলাম, কি হইছে? কইল, আমার কেমন জানি অস্থির লাগতাসে। লিলিরে খবর দে। কইতে কইতে মনে হইল খিচুইঠা পরশে। আমি ডরাইয়া দৌড় দিয়া নিচ তালার চাচিরে নিয়ে আইলাম। এরপর আর কিছু কবার পাইতাছিল না। গাড়ি তো উঠতে উঠতে এই খালাম্মারে কল দিলাম। তৌহিদার দেখাশোনার দায়িত্বে থাকা চম্পা বর্ণনা দিল। লিলিকে বসিয়ে দিয়েছেন রোমেনা। পাশে বসে ওর মাথাটা নিজের কাঁধে আগলে নিয়েছেন। মেয়েটা কাঁদছে ভীষণ। তিনি সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছেন না। নেহাল চলে এসেছে ততক্ষণে। লিলি ছুটে গিয়ে নেহালের বুকের কাছের শার্ট খামচে ধরে উন্মাদের মতো একটা কথাই জিজ্ঞেস করছিল। কি হয়েছে আম্মুর? কি বলল ডাক্তার? ডাক্তার কি বলল? বলো। নেহাল লিলির হাতের উপরে হাতটা রেখে বলল। লিলি, একটু শান্ত হয়ে বসো। মায়ের কি হয়েছে তাই তো জিজ্ঞেস করছি। উনার পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্ট পেতে আরেকটু সময় লাগবে। তবে এমনিতে প্রাথমিক অবস্থায় তারা ধারণা করছে স্ট্রোক হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে। তবে তৌহিদার অবস্থা অস্থিতিশীল। এটা নেহাল কিভাবে লিলিকে বলবে বুঝতে পারছে না। যদি ফিরেও আসেন, তবুও ডান পাশের হাতে এবং মস্তিষ্কে প্রভাব থেকে যাবার সম্ভাবনা আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডাক্তার। স্ট্রোক, অস্ফুট স্বরে উচ্চারণ করল লিলি। এরপর তার স্বরে চিৎকার করে উঠল। কি হলো? কখন কথা বলতে পারবো আম্মুর সাথে? তাতে মিশে রইল আর্তনাদ। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি লিলি এছাড়া। লিলি টলে উঠল। নেহাল ধরতে গেলে সে ছিটকে সরে গেল। এরপর মেঝেতেই বসে পড়ল। করুণ আরতিতে একটা শব্দ বুক চিরে বেরিয়ে এলো, আম্মু। সেই অসহায় আরতি স্পর্শ করল বাকিদেরকেও। রোমেনা চোখ মুছে নিজেকে শক্ত করে নিলেন। তাকে এখন শক্ত হতে হবে। তবুও তিনি আজ পারছেন না। লিলির অসহায় আর্তনাদ তাকেও ভেঙে দিচ্ছে। তৌহিদা তার প্রাণের বন্ধু।
সেই কবেকার পরিচয় তাদের, এরপর বন্ধুতা, কত সুখ দুঃখের কথোপকথন, কতটা পথ পাড়ি দেয়া। একই বয়স, অথচ আজ একজনের জীবন সংশয়। চম্পার কাছ থেকে জানা গেল, তৌহিদা নাকি ইদানিং প্রায়ই বলতেন মাথা ঘোরানোর কথা। সকালে ঘুম ভাঙার পর উঠতে গেলে টলে উঠতেন। খাবার দাবারেও অনিয়ম করতেন। ঘুম হতো না। লিলির ঘরে অনেক রাত পর্যন্ত জেগে বসে থাকতেন। গুছানো ঘর প্রতিদিন আবার গুছিয়ে রাখতেন। বলে বলে ওষুধ খাওয়াতে হতো। এর মধ্যে এবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন লিলির কথা ভেবেই। প্রায়ই বলতেন, চম্পা, বুঝতে পারছি আমি আর বেশি দিন নেই। মেয়েটার জন্যই যত চিন্তা। কতই আর বয়স, এখনো জীবন দেখেনি। আমার সবকিছু ওর জন্য। মেয়েটাকে স্বাবলম্বী হয়ে যেতে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু নিজের কোনো ইচ্ছে যেন ওর অপূর্ণ না থাকে। সব ব্যবস্থা করে রাখছি। ওই বাড়ির কিছু আমার লাগবে না, কিন্তু লিলির বাবার ইচ্ছে ছিল গ্রামে তার সম্পত্তির অংশটুকুতে একটা স্কুল বানানোর। লিলিও চাইতো আগে। ওর প্রাপ্যটুকু তো পাওয়া উচিত। ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ চলছে তৌহিদার। লিলি এখন পুরোপুরি স্থবির হয়ে আছে। নিষ্পন্দ, যেন পাথরের মূর্তি, কোনো প্রাণ নেই যেন ওর শরীরে। কতক্ষণ অতিবাহিত হলো তাও জানে না। ওর পুরো দুনিয়াটা যেন আবদ্ধ হয়ে আছে ওই ছোট্ট কক্ষটায়। নেহাল লিলিকে পানি খাওয়ানোর চেষ্টা করে বিফল হল। আমি আম্মুর কাছে যাব। আমাকে কেউ তার কাছে নিয়ে যাও প্লিজ। আমার কত কথা তাকে বলার ছিল, আমাকে বলল বাড়ি থেকে এসে সব শুনব। আমি মনে মনে কত কথা গুছিয়ে রেখেছি। এখন ঘুমিয়ে আছে কেন? আমি তাকে ডাকব। আমি ডাকলে আম্মু ঠিক সাড়া দেবে। সবসময় সাড়া দিয়েছে। আমাকে নিয়ে যাও তোমরা প্লিজ। অনেকক্ষণ পরে লিলি তীব্র আকুতি মেখে অনুরোধ করল। কেমন অপ্রকৃতিস্থের মতো শোনালো কথাগুলো। চোখে শূন্য দৃষ্টি, যেন ওর গলায় অন্য কেউ কথা বলছে। অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে মা। তুমি দেখো। নেহাল কিছুটা সান্ত্বনা দেবার চেষ্টা করল। তুমি মিথ্যে বলছো কেন? আমি মাকে সারা জীবন জ্বালিয়েছি, তার কোনো কথাই শুনিনি। এখন তো রীতিমতো অন্যায় আচরণ করেছি। আমি এত সহজে পার পাব না। আমার শাস্তি এটা। এসব কেন বলছো লিলি? প্লিজ এভাবে বলো না। এখানে তোমার কোনো হাত নেই। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ পরে লিলির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রোমেনা এসে নেহালকে ইশারায় কিছু বললেন। এরপর লিলির মাথায় হাত বুলিয়ে বললেন, যা তোর মাকে দেখে আয়। লিলি উঠে দাঁড়িয়ে নেহালের হাত চেপে ধরে বলল, তুমিও চলো। আম্মু খুব খুশি হবে তোমার সাথে আমাকে দেখলে। এটাই তো দেখতে চেয়েছিল। নেহাল রোমেনার দিকে তাকালে তিনি চোখ মুছে ইশারা দিলেন। তৌহিদার তেমন কোনো সম্ভাবনা আর দেখছে না ডাক্তাররা। রোমেনা অনুরোধ করেছেন যেটুকু সময় পাওয়া যায়, যেন মেয়েকে তার মায়ের পাশে থাকার সুযোগ দেয়া হয়। নইলে মেয়েটা অপরাধবোধের যন্ত্রণাতেই শেষ হয়ে যাবে। কিছু বিষয় বিবেচনা করে তারা অনুমতি দিয়েছে। লিলি নেহালের হাত ধরে ভেতরে যেতেই রোমেনার শক্ত আবরণটুকু খসে পড়ল। তিনি ডুকরে কেঁদে উঠলেন। লিলি নেহালের হাত ধরে মায়ের বেডের পাশে এসে দাঁড়াল। আম্মু একবার তাকাও, দেখো, তোমার কোনো পছন্দ আমার জন্য ভুল হতেই পারে না। তুমি আমাকে যত উপহার দিয়েছ, নেহাল এর মধ্যে বেস্ট। এটাই না তুমি এতদিন শুনতে চেয়েছিলে আমার কাছ থেকে? এটাই বলতে চেয়েছিলাম সেদিন। তুমি খুব খুশি হয়েছ না? বলো না। এই আম্মু।
লিলি তৌহিদার একটা হাতের উপরে খুব সাবধানে আলতো করে হাত রাখল। এই হাত সারা জীবন ভরসা হয়ে ওর মাথার উপরে ছিল। হাতটা আজ একেবারে নিস্তেজ। লিলি অনুভব করল তৌহিদার হাত যেন খানিকটা নড়ে উঠল। চোখ বন্ধ থাকলেও ঠোঁটের কোনো যেন কিঞ্চিত চওড়া হল। অক্সিজেন মাস্ক লাগানো মুখে গাঢ় শ্বাস পড়ল কয়েকটা। হাসি হাসি মুখে যন্ত্রণার ছাপ দেখা দিল। তারপর বাকি সব নিস্তেজ হয়ে এল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার ঘোষণা দিল সব শেষ। লিলির নিঃশ্বাস থমকে গেল। ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না যেন। সে অপ্রকৃতস্থ আচরণ করছিল। সব বাঁধ ভেঙে সে মায়ের গায়ের উপরে আছড়ে পড়ল। পাগলের প্রলাপের মতো করে সে বলতে থাকল, আম্মু, তুমি না চাইতে আমি ভদ্র হই। আমি তোমার সব কথা শুনব। তোমার অবাধ্য হব না কোনোদিন। যা বলবে, যেভাবে বলবে তাই করব। করলা ভাজি রান্না করলে না জ্বালিয়ে তাও খাব। পড়াশোনা করতে আমার ভালো লাগে না। আমি নিয়মিত পড়তে বসত আম্মু। তোমার অপছন্দের কারো সাথে মিশব না, ঠিক সময়ে বাসায় ফিরব। রাস্তায় গণ্ডগোলও করব না। আমি তো তোমার পছন্দ করা নেহালকেও এখন ভালোবেসে ফেলেছি। তবুও এত অভিমান কেন তোমার? আমাকে মাফ করে দাও মা। আমি তোমাকে বুঝতে পারিনি কোনোদিন। একবার দেখবে না আমাকে? তুমি ছাড়া আমি কিভাবে থাকব? তুমি স্বার্থপরের এভাবে ফাঁকি দেবে আমাকে? একবার একটা কথা বলার সুযোগ দেবে না? ওই আম্মু। আল্লাহ! নেহাল কোনোভাবেই লিলিকে সামলে নিতে পারছে না। অপ্রকৃতস্থের মতো বিলাপ করছে মেয়েটা। এই হারানোর শোক অসহনীয়, কোনো সান্ত্বনাই প্রলেপ দেবার জন্য পর্যাপ্ত নয়। তৌহিদার প্রতি নেহালের এই কয়দিনে একটা বড় শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছিল। মেয়েকে প্রাণ উজাড় করে ভালোবাসতেন। মেয়ে যাই করুক, তিনি সর্বক্ষণ নেহালকে বলতেন, তার মেয়েকে যেন সে একটু বুঝতে চেষ্টা করে। মেয়েকে যেন ভালোবেসে আগলে রাখে। একজন প্রায় নিঃসঙ্গ যোদ্ধারও একমাত্র অবলম্বন ছিল। আজ স্বয়ং যোদ্ধা নিজেই বিদায় নিয়েছেন। যাবার আগে দায়িত্বের গুরুভার অর্পণ করেছেন নেহালকে। সে সর্বস্ব দিয়ে নিজের দায়িত্ব পালন করবে। কারণ যোদ্ধারও আগলে রাখা পরম সাধনার ধনকে তো সেও ভালোবাসে। নিজের জন্যই করবে নেহাল। লিলি ভালো না থাকলে সে ভালো থাকে না, ওর কষ্টগুলো নিজের কষ্ট বলে মনে হচ্ছে। একবার উঠে আমাকে ক্ষমা চাইবার সুযোগটুকু দিয়ে যাও আম্মু। আমার সমস্ত জীবনের সমস্ত অর্জনের বিনিময়ে হলেও একবার চোখ খুলে আমার দিকে তাকাও আম্মু। আমি শুধু একবার বলবো, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমার প্রশ্রয় একবার তোমার হাতটা আমার মাথায় রাখো আম্মু, একবার। লিলি, তুমি ক্ষমা না চাইতে পারলেও তিনি ঠিকই ক্ষমা করে দিয়েছেন। উনি হাসিমুখে চলে গেছেন। এভাবে কাঁদলে উনার কষ্ট হবে। তুমি দোয়া করো বেশি করে, এখন এটাই প্রয়োজন। নেহাল লিলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। লিলি চোখ তুলে নেহালের দিকে তাকিয়ে বলল, তুমি কি করে জানলে? মায়েরা সন্তানের সব ভুল ক্ষমা করে দেন। তারা কিছু মনে রাখেন না। মাকে নিয়ে যেতে হবে, লিলি, তার ব্যবস্থা হচ্ছে। লিলি যেন তখন এই পার্থিব জগতে নেই। সে যেন বহুদূর থেকে কথা বলছে, আমার মা আমাকে কোনোদিন মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি। তুমি তো সাক্ষী, তাই না? মা বলেছিল ফিরে এসে আমার সব কথা শুনবে। কই শুনল? যদি ক্ষমাই করবে তাহলে এভাবে ফাঁকি দিল কেন? এসবের উপরে আমাদের কন্ট্রোল নেই লিলি। উপরে যিনি বসে আছেন, তিনিই সব নির্ধারণ করেন। তিনি যেভাবে ইশারা করেন, সেভাবেই সব ঘটে। আল্লাহর কাছে দোয়া চাও মার জন্য।
তুমি ছাড়া তো তার আর কেউ নেই। আমারও তো কেউ রইল না। আমি কি করে থাকব? আমি কেন গেলাম না? আমি কেন রয়ে গেলাম? নেহাল কোনো উত্তর দিল না, সে লিলিকে শক্ত করে ধরে রাখল। কখনো কখনো মুখে কিছু বলতে হয় না, পাশে থেকে সকল কষ্টের ভাগ নিয়ে বুঝিয়ে দিতে হয়, তুমি একা নও। আমি আছি তো। তোমার সকল বেদনায়, কান্নায়, আনন্দে, সকল কিছুতে। নেহালও সেভাবেই যেন প্রায় সর্বশান্ত লিলিকে অনুভব করাতে চাইল সে এই বিশাল ব্রহ্মাণ্ডে লিলির পাশেই আছে, খুব কাছে আছে, যতটা কাছে থাকলে চোখের জলের ভাগ নেয়া যায়। তৌহিদাকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন লিলির আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছিল। একসময় সে চেতনা হারিয়ে ফেলে। নেহাল, আশফাক আর লিলির মামা, চাচা মিলে সব সম্পন্ন করল। রোমেনা বাড়ির সমস্ত কিছু দেখাশোনা করল। নৌরিন পুষ্পিতাকে নিয়ে বসে রইল লিলির কাছে। ছোট্ট পুষ্পিতা কেঁদে উঠেছিল, নিজের মায়ের কথা মনে পড়েছিল। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে সে একবার গিয়েছে। নৌরিন ওকে রিয়াদের সাথে বাসায় পাঠিয়ে দিতে চেয়েছিল। তারপর থেকে সে শান্ত হয়ে লিলির বিছানায় ওর পাশে ঘুমিয়ে পড়েছে। লিলি জেগে উঠল চিৎকার করে। বোধহয় দুঃস্বপ্ন দেখেছে। নৌরিন ওকে আগলে নিল। আম্মু কোথায় নৌরিন আপু? আমি খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখেছি। আম্মুকে দেখলে শান্তি পাব। আমি আম্মুর কাছে যাই। নৌরিন কি বলবে বুঝতে পারল না। ওর কেবল মনে হল, এটা যদি সত্যিই দুঃস্বপ্ন হতো। লিলির কাছ থেকে সরে গিয়ে এক গ্লাস পানি এনে দিল। লিলি, পানিটা খা। লিলি সেটা নিয়ে ঢকঢক করে পানি পান করল। মেয়েটার চোখ দুটো ফুলে আছে, লাল টকটকে হয়ে আছে কান্নার ফলে। মুখটা ভীষণ মলিন। সেভাবেই মৃদু হাসল, ভীষণ বিষণ্ণ সেই হাসি। মন কেমন করে উঠল নৌরিনের। সেই সাথে বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল হয়েছে লিলির মধ্যে। এখানে ঠিক নিজের মধ্যে ফেরেনি মেয়েটা। মাথাটা কেমন লাগছে, একটু আম্মুকে ডেকে দাও না। নৌরিন বলল, লিলি, আমি তোর জন্য খাবার আনি। কিছু খা। সেই সকালের পরে তোর খাওয়া হয়নি। সকালে? এখন কয়টা বাজে? 7:38। অনেক মানুষের কথাবার্তা ভেসে আসছে। যারা দেখতে এসেছিল, তারা চলে যাচ্ছে। পাশের ঘরে কেউ কোরআন তেলাওয়াত করছে। লিলি কিছু মনে করার চেষ্টা করল। এরপর চোখ বেয়ে অশ্রু নামল। আম্মুর? হ্যাঁ, সব। লিলি বলার আগেই নৌরিন বুঝতে পেরে উত্তর দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হল। সব আমার জন্য হয়েছে। আমি আম্মুকে কোনোদিন শান্তি দেইনি। কোনো কথাও সেভাবে শুনিনি। আমার জন্য চিন্তা করতে করতে থেমে গিয়ে লিলির মুখে যন্ত্রণার ছাপ পড়ল। আমি নিজের হাতে তাকে মেরে ফেলেছি। রোমেনা আর নেহাল ভেতরে এলো এই সময়ে। রোমেনার হাতে খাবার। মা রে, আমাদের হাতে এত ক্ষমতা নেই। তৌহিদার অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে। তৌহিদা নেই, ওর স্বপ্নগুলো তো রয়ে গেছে। তোর হাতে কত বড় দায়িত্ব, বল? কথা বলতে বলতে দুইবার মুখে ভাত তুলে দিলেন রোমেনা। কিন্তু এরপর আর সম্ভব হল না। লিলি আবারও ডুকরে কেঁদে উঠল। আমার মাকে কোথায় রেখে এসেছ, আমাকে সেখানে নিয়ে যাও। লিলিকে তৌহিদার কবরের পাশে নিয়ে যাওয়া হল। সেখানে গিয়ে সে শক্ত রইল। দোয়া পড়ল, দোয়া করল। এরপর ফিরে এলো। রাতে লিলির এক ফোঁটা ঘুম এলো না। বলতে গেলে সারা রাত প্রায় বসে রইল। একটু পরপর কেঁদে উঠছিল। নেহালও পুরো রাত জেগে রইল। আমি যদি আরেকটু আগে নিজেকে বুঝতাম,
তাহলে আম্মু আজ আমার সাথে থাকতে পারত। নেহাল সযত্নে লিলির হাত দুটোকে নিজের মুঠোয় টেনে নিল, এরপর অন্য হাতে সে চোখের পানিটুকু মুছে দিল। লিলি, আমার মা একটা কথা মাঝে মধ্যে বলে, মানুষের জীবনটা খুব ছোট। এই আছি এই নেই। আমাদের সকলের প্রিয় মানুষের প্রতি রাগ হয়, অভিমান হয়, কিন্তু সেসবকে বাড়তে দিতে নেই। আমি সেটা খুব মেনে চলি। আম্মু তো জানতো আমি এমনই। আর একটু সুযোগ যদি আমাকে দিত। নিজেকে দোষ দিও না। আল্লাহ আমাদের একটা নির্দিষ্ট আয়ু দিয়ে পৃথিবীতে পাঠান, সেটা ফুরিয়ে গেলে তিনিই একদিন তুলে নেন। আমরা কেবল যদি, কিন্তু, সেসব বলে সমীকরণ মেলানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা অনেক সময় মানুষের ইন্টেনশন বুঝতে পারি না। একটা কাজ হয়তো তোমার পছন্দ হয়নি, কিন্তু সেটা যদি আমাদের ভালোর জন্য তারা করেন তাহলে মেনে নিতে না পারলেও বা কষ্ট হলেও তাদের কাছ এতটা দূরে যাওয়া উচিত নয়, যত দূরে গেলে হুট করে কাছে ফেরার মতো সময় পাওয়া যায় না। অন্তত বুঝতে চেষ্টা করতে পারি আমরা। যদি ইন্টেনশন ভালো না হয়, সে অন্য কথা। এভাবেই একদিন সময় ফুরিয়ে যাবে, আর আমরা আমাদের আচরণ শুধরে নেবার সুযোগ হয়তো পাব, কিন্তু সারা জীবনের জন্য ওই একটাবার কথা না বলতে পারার আক্ষেপ আমাদের পোড়াবে। তাই মান, অভিমান সবকিছুর একটা সীমারেখা টানতে শিখতে হয়। সময় এত দ্রুত চলে যায়, তার সাথে পাল্লা দিয়ে দ্রুত নিজেকে বুঝতে জানতে হয়। লিলি চোখ ভরা জল নিয়ে অধোমুখে বসে রইল। নেহালের মনে হল কথাগুলো আজকের জন্য একটু রূঢ় হয়ে গেল বোধহয়। তবে লিলি এতে খানিকটা শান্ত হয়ে এসেছে। লিলি, যা চলে যায় সেটা একেবারেই যায়, আর কখনো ফিরে আসে না। কিন্তু তোমার পুরো জীবনটা সামনে পড়ে আছে। তোমার সাথে আমিও আছি। আমরা সকলেই আছি। আমি হয়তো মার মতো করে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আমার সমস্তটা দিয়ে তোমাকে ভালোবাসি। তোমার সবকিছুতে আমি আছি। আমার সমস্তটায় তুমি আছো। তাই এটা ভাববে না যে তুমি একা। একটু ঘুমানোর চেষ্টা করো। লিলি সেভাবেই বসে রইল। শুধু চোখের পানি পড়া বন্ধ হল। গাল বেয়ে পানির ছাপ শুকিয়ে এসেছে। এখন একেবারে প্রাণহীন পুতুল বলেই মনে হচ্ছে, যার চোখে মুখে অভিব্যক্তির লেশমাত্র নেই। চোখের দৃষ্টিতে অদ্ভুত এক শূন্যতা। এই লিলি যেন ভীষণ অচেনা কেউ, অন্য মানুষ। একটা ধাক্কা ওকে যেন এই সামান্য কয়েক ঘণ্টায় সমূলে বদলে দিয়েছে। নেহাল একটা দীর্ঘশ্বাস ফেলল, তাতে মিশে রইল সহানুভূতি। সেও পাশে বসে রইল একরাশ চিন্তা নিয়ে। সময় একটা অদ্ভুত মহৌষধ। দিন যায়, রাত আসে, রাতের শেষে আবারও সূর্যের হাসি মুখে সকাল হাসে। এভাবেই সময় গড়িয়ে যায়। ক্ষত একসময় শুকিয়ে আসে নিয়ম মেনে। কিন্তু সব ক্ষতে বোধহয় সময়ও প্রলেপ দিতে পারে না। শোক হালকা হয়, বিষাদ কেটে যায়, কিন্তু অব্যক্ত অপরাধবোধের বোঝা কখনো সময়ও কমিয়ে দিতে পারে না, এক্ষেত্রে সময় পরাস্ত হয়। লিলির ক্ষেত্রেও তাই হয়েছে। প্রায় মাসখানেক সে কাটিয়ে দিয়েছে এই জগদ্দল পাথরের বোঝা বুকে নিয়ে। দমবন্ধ করা একটা হাহাকার ওকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। রাতগুলো যে কি ভীষণ দুঃসহ অসহায়ত্ব নিয়ে লিলির জীবনে আসে, এর সবটা কি কারোর পক্ষে বোঝা সম্ভব? তবুও নেহাল বুঝতে পারে, ওর কষ্টে কষ্ট পায়। রোমেনার মতো একজন মানুষও ধাক্কাটা সহজে সামলে উঠতে পারেননি। তবে অল্পবয়সী প্রিয়জন হারানো মেয়েটার অবস্থা দেখে প্রিয় বাল্য বন্ধু বিয়োগের ব্যথা লুকিয়েছেন। শক্ত থাকার চেষ্টা করেছেন, কিন্তু আশফাকের সামনে গিয়ে ঠিকই যন্ত্রণা উগরে দিয়েছেন। লিলি প্রায় 1 মাস ওদের বাসাতেই ছিল। নেহাল সাথেই থেকেছে।
বাকিরাও আগের মতোই আসা যাওয়া করেছে। লিলি নিজের ঘরে, মায়ের ঘরে, পুরো বাড়িটাতে তৌহিদাকে অনুভব করার চেষ্টা করত, যেন তার স্পর্শ মাখা ফেলে যাওয়া সমস্ত কিছুতে তার গন্ধ, তার একটু ছোঁয়া যেন অনুভব করতে চাইত। পুরনো ছবির অ্যালবামটা খুলে একদিন ফুপিয়ে উঠল। ওর ছেলেবেলার খেলনাগুলো কি যত্নে গুছিয়ে রেখেছিলেন তৌহিদা, এমনকি ভাঙা খেলনার টুকরোগুলো। পুতুলের বিয়ে দেবার জন্য সুতোর ফুল দেয়া ছোট্ট কাঁথা পর্যন্ত রয়েছে। এটা মাই সেলাই করে দিয়েছিলেন। চম্পার উপরে লিলি ভীষণ রুষ্ট হয়েছিল, ওকে মায়ের অসুখের কথা না জানানোয়। মেয়েটা বলেছিল, আমি তো কবার চাইছি আফা, খালাম্মায় না করছে। কইসে, হ্যার অসুখের কথা শুইন্না আফনে হয়তো সব মাইনা লইবেন। কইসে, সময়ে আফনে নিজের মনেই বুঝবার পারবেন, তখন সব সুন্দর হইব। প্রথম দিকে খাওয়ায় অনিয়ম করছিল লিলি। নেহাল একদিন বলল, লিলি, তুমি এখন যেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ, আমাকেও কি এমন অবস্থায় দেখতে চাও? লিলি ফ্যালফ্যাল করে তাকিয়ে বলেছিল, এমন কিছু আমি আমার শত্রুর জন্য চাইব না কোনোদিন। তুমি এমন করলে বাঁচবে? এভাবে বাঁচা যায়? তোমার কিছু হয়ে গেলে আমি। লিলি নেহালের মুখ চেপে ধরেছিল, বাকিটা শুনতে চায়নি। নেহাল নিজের মুখ থেকে লিলির হাতটা সরিয়ে দিয়ে বলেছিল, লিলি, কিছু ক্ষতি অপূরণীয়, কিন্তু জীবনটা চলমান। শোকে থমকে থাকার জন্য আমাদের জন্ম হয়নি। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হয়। তোমার আশেপাশে যারা রয়ে গেছে, তারাও তো তোমার জীবনের একটা অংশ। তোমার কষ্টগুলো তারাও নিজেদের মধ্যে ধারণ করে। তাদের কথা ভাববে না? তোমার মায়ের কত স্বপ্ন তোমাকে নিয়ে, সেসব পূরণ করবে না? তার স্বপ্ন পূরণ করো, অন্তত চেষ্টাটুকু করো। দেখবে স্বস্তি পাবে। সেই ছুঁয়ে ফেলা স্বপ্নের মধ্যে তাকে অনুভব করতে পারবে। তার জন্য বেঁচে থাকতে হবে। তুমি অনেক স্ট্রং, আমি জানি, তুমি পারবে। আমি আছি, আমরা আছি। আমি পারছি না। একটা পাকে আটকে গেছি। কিছুতেই বেরুতে পারছি না। আমি মাকে ভীষণ মিস করছি। নিজের খেয়ালখুশি সবসময় প্রাধান্য দিয়েছি। কোনোদিন তাকে বুঝতে চেষ্টা করিনি। একবার চেষ্টা করে দেখো লিলি, অন্তত আমার জন্য কিংবা মায়ের শেষ স্বপ্নগুলোর জন্য। প্লিজ। লিলি সেদিনও আকুল হয়ে কেঁদেছিল। তবে চেষ্টা করছিল। খেতে খেতে কেঁদে ফেলত, ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসত। আনমনে শূন্য দৃষ্টিতে মহাশূন্যে চোখ মেলে তাকিয়ে থাকত। এই অল্প দিনেই লিলি যেন আমূল বদলে গেছে। লিলির উচ্ছ্বসিত হাসি মুখ, প্রাণচাঞ্চল্য, নেহালকে নাজেহাল করা খুনসুটি, বন্ধুদের আড্ডায় মাতোয়ারা লিলি, সব যেন বহুকাল আগের কথা। একটা বিশাল বড় ধাক্কা নিমিষেই মানুষের জীবনে কি আশ্চর্য পরিবর্তন নিয়ে আসে। নেহালের মনে হল, ভালোবাসার প্রিয় মানুষেরা যখন আশেপাশে বিচরণ করে তখন বোধহয় তাদের গুরুত্ব ততটা বুঝতে পারে না মানুষ। আচমকা চিরতরে হারিয়ে গেলে এক পৃথিবী শূন্যতা তৈরি হলেই যেন কেবল অনুধাবন করা যায়, তারা কতটা জুড়ে ছিল। সেই ভ্যাকুয়ামে কেবল যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু প্রবেশ করতে পারে না। শূন্যতাও যে এতটা ভারী হয়, সেটা লিলিকে না দেখলে নেহাল কোনোদিন জানতেও পারত না। তরি, মিতুরাও নিয়মিত আসত, কিন্তু তাদেরকেও লিলি সময় দেয়নি। সেই যেন জীবনের সমস্ত আকাঙ্ক্ষা মন থেকে হারিয়ে ফেলেছে। সেমিস্টার ফাইনাল আর দেয়া হয়নি এবার। লিলি এই বাসায় ফিরেছে দুদিন হল। এই পাশের জানালা দিয়ে আকাশ দেখা যায়। পর্দা সরিয়ে গ্রিলে হেলান দিয়ে আকাশ পানে তাকিয়েছিল লিলি।
রোমেনার গলায় সচকিত হল। আসব? লিলি চমকে উঠে একটু হাসার চেষ্টা করে বলল, মা, এসো। রোমেনা বিছানায় বসে লিলিকে পাশে বসতে ইশারা করলেন। লিলি কোলে মাথা রেখে গা এলিয়ে দিল। তুমি তো আম্মুকে প্রায় ছেলেবেলা থেকে চিনতে, জানতে। তুমি আমাকে একটু বলবে আম্মু তখন কেমন ছিল? তোর মা একজন ফাইটার ছিল। নরম নিরীহ কিন্তু ভীষণ দৃঢ় জীবনী শক্তি ছিল ওর। তোর বাবার সাথে যখন ওর বিয়ে হয়, কি ঝামেলা করেই না সেটা হলো। তৌহিদাকে দেখতে গিয়ে পছন্দ হলো। কথাও এগিয়ে গেল। কিন্তু যৌতুক চেয়ে বসায় তৌহিদা বিয়ে ভেঙে দিল। অন্যত্র মোটা অঙ্কের যৌতুকে তোর দাদি ছেলের বিয়ে প্রায় ঠিক করে ফেললেন। ওদিকে তার ছেলে তো আমার সখীতে মন হারিয়েছে, এসব লেনদেনও তার ভালো লাগেনি। ওই বিয়ে ভেঙে তোর নানুকে রাজি করিয়ে রাতারাতি ওদের বিয়েটা হয়ে গেল। এই গল্পটা লিলি জানে, তবুও মনোযোগ দিয়ে শুনছে। জানা গল্পও শুনতে ভালো লাগছে। রোমেনা বলে চলছেন। তাতেই তৌহিদা তাদের চক্ষুশূল হয়ে গেল। তোর বাবা মা সেই রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। ঢাকায় একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করল। দুজনেই টিউশনি করে, ওদিকে তৌহিদার বাবার দেয়া স্বল্প কিছু গয়না বিক্রি করে ছোট্ট একটা ব্যবসা শুরু করল। সেটা দিয়েই ঘষেমেজে চলছিল। এর মধ্যে তুই আসবি সুখবর এলো। ব্যবসায় বড় লাভ হলো হঠাৎ। তোর জন্ম হলো, ব্যবসাও মোটামুটি দাঁড়িয়ে গেল। তৌহিদার স্কুলে চাকরি হল। কয়েক বছরের মধ্যে তোদের বাড়িটা তৈরি হল। যখন সুখের মুখ দেখতে শুরু হল, তখনই তৌহিদা একা হয়ে গেল। এ পর্যন্ত বলে রোমেনা থামলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন, আমরাও তখন এই বাড়িটা করলাম, নিয়মিত যাতায়াত তো আগে থেকেই হতো। সময়গুলো আমিও খানিকটা নিজের চোখে দেখেছি। কি ভীষণ সংগ্রামের মধ্যে পড়ে গেল। ওদিকে তোর চাচারা আসতে শুরু করল, সহানুভূতির নাম করে বছর 10 চেষ্টায় দাঁড় করানো ব্যবসাটা তৌহিদার হাতছাড়া হয়ে গেল। তোকেও নিয়ে যেতে চাইছিল। ওরা এরকমও বলেছিল, তাদের ভাই যখন নেই, যার জন্য তাদের ভাই তাদেরকে ত্যাগ করেছিল, তেমন কারোর কোনো কিছুতে অধিকার নেই, এমনকি মেয়েকে পাবারও নয়। তৌহিদা তখন বদলে গেল। ব্যবসা হাতছাড়া হলেও বাড়িটা আঁকড়ে ধরল। ওরা অবশ্য সেটা ধরে রাখতে পারেনি। অভিজ্ঞতা না থাকলে যা হয়। লোকসান গুণে পাততাড়ি গুটিয়ে তারা ফিরে গেল। ওই বাড়ি ভাড়া আর চাকরি এটুকু দিয়েই তোকে বড় করতে লাগল। কপরদক্ষিণ এক ছেলের হাত ধরে স্বপ্ন নিয়ে ঘরছাড়া সাদাসিধে তৌহিদা ততদিনে পুরোদস্তুর দৃঢ় সংগ্রামী একজন মানুষ। তোর চাচারা তবুও বহুদিন পিছে পড়েছিল। পরে অবশ্য তোর মায়ের কাছে ক্ষমা চেয়েছে নিজেদের ভুলের জন্য। এখন তো তোর প্রাপ্যটুকুও বুঝিয়ে দিয়েছে। মা রে, তোর মা সব হারিয়ে শুধু তোর জন্যই বেঁচে ছিল। মানুষের কত রকম চাওয়া পাওয়া থাকে। তৌহিদার সকল আকাঙ্ক্ষা কেবলই তোকে ঘিরেছিল। এমন একটা ভয় ওর মধ্যে তৈরি হয়েছিল। তাই চেয়েছিল একটা ভরসার হাত, একটা সাপোর্টিভ পরিবার। আমার মনে হয়েছে এই ভরসার একটা মর্যাদা হয়তো নেহাল দিতে পারবে। নিজের ছেলেকে চিনিত। তাই আমিই প্রস্তাবটা দিয়েছিলাম। তোর বয়সের জন্য নেহাল প্রথমে রাজি ছিল না, তুইও রাজি না। আমি জানি অঙ্কের সূত্রে কখনো জীবন চলে না। তবুও একটা সিদ্ধান্তে তো আসাই যায়, তাই ওকে বুঝিয়েছিলাম, মাইনাসে মাইনাসে তো প্লাসই হয়। ও সবসময় তীর্থের কাকের মতো অপেক্ষা করত কবে ফলাফল প্লাস হবে। লিলি অস্ফুটস্বরে কেবল বলল, মাইনাসে মাইনাসে প্লাস তো ঠিকই হলো, কিন্তু অনেক বড় মাসুল গুনতে হলো। আগে জানলে
রোমেনা ডান হাতে পানির আভাস পেলেন, মেয়েটা কাঁদছে আবারও। লিলির জীবন একটা বিশাল বড় ধাক্কায় পাল্টে গেছে আচমকা। এরপর আজই প্রথম সে ইউনিভার্সিটিতে এসেছে। নেহাল আর রোমেনা যেভাবে উৎসাহ দেন, তাতে সে নিজেকে একটু হলেও ফিরে পায়। চেষ্টা করে যাচ্ছে এই পরিবর্তিত জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে। নেহালই আজ ওকে পৌঁছে দিয়ে গেছে। ক্লাস করতে করতে অবচেতনেই একবার মনে হলো মা আজ নিশ্চয়ই ওর পছন্দের শুটকি ভর্তা করেছেন। পরক্ষণেই হোঁচট খেয়ে পড়ল বাস্তবের শক্ত মাটিতে। লিলির জন্য মা আর কোনোদিন পছন্দের খাবার বানাবেন না। কান্না পেলে বুক দিয়ে আগলে বলবে না, কাঁদিস না রে পাগলি। কেউ খেয়াল করার আগেই সন্তর্পণে চোখ দুটো মুছে নিল লিলি। ক্লাস শেষে ক্যাম্পাসে হাঁটছিল একা একা। তোরি আজ আসবে না, মিতুও এখনো এসে পৌঁছায়নি। নেহালের উপরে রাগ হল। আগে আগে আনার জন্য অস্থির। আর ওদিকে বন্ধুরাও ঠিক সময়ে পরিবর্তিত সিদ্ধান্ত জানাতে পারে না। ফাজিলের দল। তোরি আর মিতুর উদ্দেশ্যে বলল লিলি। বিস্ফোরার মতো এখনই কোত্থেকে এসে হাজির হল সোহান। লিলি, আমার ফোনটা একবার রিসিভ তো করবা, তাই না? একদমই না। তোমার কল কেন রিসিভ করতে হবে? তুমি কোনো রাজ্যের রাজপুত্র? একটা বিকেল সময় দাও আমায়। তুমি এখন কার সাথে যেন ঘোরো? আমি মেয়েটাকে চিনি, কিন্তু তোমার এই যে মধুর মধুর কীর্তি সব তার কাছে চলে যাবে। ধনবান হবু শ্বশুরের হাতছাড়া হয়ে যাবে না? কি বলছো এসব? তুমি আমাকে এভাবে ফলো করছো কেন? আহারে, আমার ভিআইপি রে, তোমাকে আবার ফলো করতে হবে? ফালতু কথা বলার মতো মন মেজাজ আমার নাই। যাও ভাগো। আর কখনো যদি তুমি আমার সামনে পড়ো, তবে তোমার ডিয়ারেস্ট গার্লফ্রেন্ডের কাছে তোমার মুখোশ খসে পড়বে। কোনো ইঁদুরের কোনো ওষুধ, এটা সে ভালোই জানে। সোহান লিলিকে একবার আপাদমস্তক পর্যবেক্ষণ করে দ্রুতলয়ে পা চালিয়ে বিদায় নিল। এই মেয়ে এটা অবশ্যই পারবে, ভীষণ সাংঘাতিক। ততক্ষণে মিতুও চলে এসেছে। এসেই প্রস্তাব দিল, চল তোরিদের বাসায় যাই, আড্ডা দেয়া হবে, তোর ভালো লাগবে। প্রথমে নাকচ করে দিয়েছিল লিলি। পরে কি মনে করে রাজি হবে কিনা ভাবতে ভাবতে রোমেনাকে কল দিয়ে তোরির বাসায় যাবার কথা জানালো। এরপরেই অবচেতনেই ডায়াল করল নেহালের নম্বরে। লোকটা ওর জন্য সত্যিকার অর্থেই ভীষণ চিন্তা করে। দুঃখে পাশে থাকে অনেকেই, কিন্তু সেটাকে নিজের মনে করে নিজের মধ্যে ধারণ করতে পারে কয়জন। তবে নেহাল পারে এটুকু লিলি বেশ উপলব্ধি করতে পারে। নেহালের সাথে কথা বলতে বলতে মনে হলো লিলি বদলে যাচ্ছে। আগে কখনো এই ফোন করে কোথায় যাচ্ছে জানানোর প্রয়োজন মনে করত না, কিন্তু আজ ভাবনারা দল বেঁধে এলো, অবচেতনে কিংবা জাগরণে। তবে নিজের মনের মধ্যে আবিষ্কৃত হওয়া এই পরিবর্তনটুকু খারাপ লাগছে না লিলির। তবে ছোট্ট একটা আফসোস মনে জেগে উঠল, মা খুব করে চাইতেন সে একটু দায়িত্বশীল হোক, একটু বুঝুক তাকে। তৌহিদাকে হারিয়ে ফেলে সে বুঝতে পারল। কিন্তু নেহাল আজ অফিসের একটা কাজে টাঙ্গাইল এসেছে। এখানে মেলা চলছিল। চুড়ির দোকানের সামনে এসে লাল চুড়িতে চোখ আটকে গেল। লিলি দুই হাত ভরে কাচের চুড়ি পরে, ওর দেয়া লাল শাড়িটা গায়ে জড়িয়ে যেন নেহালের সামনে এসে দাঁড়াল। ঝিনঝিন শব্দটাও যেন মনশ্চক্ষে দেখতে পেল নেহাল। চুলে বেলি ফুল কিংবা বকুল ফুলের মালা জড়ানো থাকলে কেমন লাগবে? নেহাল মেলায় ফুলের মালা খুঁজতে শুরু করল। যেতে যেতে হয়তো নেতিয়ে যাবে ফুল, তাতে কি? ওর যত্ন আর আবেগ তো তরতাজা থাকবে। লিলির মনের অবস্থা যেমন, তাতে হয়তো এখন পড়বেই না এসব।
তবুও কেন যেন নেহালের লোভ হয় বড্ড এভাবে লিলিকে দেখতে। লিলি নেহালকে ওর কল্পনার ঠিক কোনো রঙে সাজাতে চায়। আদৌ চায় তো? কেন যেন ভারী কৌতূহলী হয়ে উঠে সে। আগামীকাল পুষ্পিতার জন্মদিন। নৌরিন চাইছিল এটা যেন খুব চমৎকারভাবে হয়। বাচ্চা মেয়েটাও মজা করতে পারবে। স্কুলে এখন ওর কিছু বন্ধুও হয়েছে। আগের মতো গোমরা মুখে ক্লাসে বসে থাকে না। নিজেদের খুব কাছের কিছু মানুষ আর পুষ্পিতার নতুন বন্ধুরা আসবে। নৌরিন পুষ্পিতাকে নিয়ে বাসায় এসেছে এটা বলতে। পুষ্পিতা চলে গেল লিলির ঘরে। রোমেনা নৌরিনকে জিজ্ঞেস করলেন, তোর মেয়েটা ভীষণ আদুরে। নৌরিনের মুখে তৃপ্ত হাসি, হ্যাঁ মা। এখন ঘর ভরা ভরা লাগে। মেয়ের তৃপ্ত মুখ দেখে রোমেনা অদ্ভুত প্রশান্তি পেলেন। তোরা যখন ছোট্ট তখন আমি অনেক অসুস্থ হয়ে গেলাম। নেহালও তখন বেশ ছোটই। তুই সেই ছোট্ট বেলাতেই কেমন দায়িত্ব নিতে শিখলি। তোরা দুইজন যখন ঘরজুড়ে ছুটে বেড়াতি, আমার যে কেমন লাগত। এই খুশি বলে বোঝানো সম্ভব না। তুই এখন নিজেই মা। আমি না বললেও তুই ফিল করতে পারিস জানি। রোমেনার বলার ধরন নৌরিনের ভীষণ ভালো লাগল। মা ইচ্ছে করে ওর অপারগতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে এমনভাবে বললেন যেন সে সত্যিই পুষ্পিতার মা। মেয়েটা ওর নিজের গর্ভের না হলেও সে তো সত্যিকার অর্থে মাই। পুরো পৃথিবী কি বলল না বলল তাতে ওর কিছুই যায় আসে না। নিজের এবং পাশের মানুষদের বিশ্বাসটুকুই সব। পুষ্পিতা নিজেও তো তাই বিশ্বাস করে। আর কি চাই? সৃষ্টিকর্তা ওকে অন্যভাবে সন্তান তো দিয়েছেন। নৌরিন হেসে প্রশ্ন করল, নেহাল কই মা? ও ফেরেনি এখনো? না রে। ফিরবে হয়তো, রওনা দেবার আগে কল দিয়েছিল। লিলি ওর ছেলেবেলার পুতুলের বাক্সটা নিয়ে বসেছিল। সেটা বুকে চেপে রেখেছিল। মায়ের স্পর্শে ছিল এটা, কিছুটা স্পর্শধূলি যদি অনুভব করা যায়। চোখ বেয়ে বর্ষা নেমেছে ততক্ষণে। এর মধ্যেই আলতো পায়ের আওয়াজে সচকিত হয়ে চোখ মুছে নিয়ে ঘুরে তাকাতেই পুষ্পিতাকে দেখল। পুষ্প, এদিকে এসো। কখন এলে? এখনই। মা এসেছে? হ্যাঁ। তুমি কি করছিলে মামি? পুতুল খেলছিলে? লিলি হেসে বলল, খেলবে তুমি? তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে। পুষ্পিতাকে নিজের কোলে বসালো লিলি। পুতুলটা হাতে নিয়ে মেয়েটা মাথা দুলিয়ে যেন খুব জটিল কিছু ভাবছে এমন ভঙ্গিতে বলল, কিন্তু আমি তো বড় হয়ে গেছি। যখন ছোট ছিলাম তখন খেলেছি। তাই? দেখি কত বড় হয়েছ। আমার থেকেও বড়? পুষ্পিতা কোলে বসেই লিলিকে পর্যবেক্ষণ করে বলল, না। তোমার থেকে ছোট। তাহলে? তাহলে খেলব। এই তো লক্ষ্মী মেয়ে। তুমিও লক্ষ্মী মামি। লিলি অনেকদিন পরে মন খুলে হাসল। হাসতে হাসতেই আচমকা নিষ্প্রভ হয়ে গেল। এই পুতুলে ওর মায়ের স্মৃতি জড়িয়ে আছে। তবুও এটা সে পুষ্পিতাকে দিয়ে দিল। হঠাৎ করেই যেন ছোট্ট মেয়েটার সাথে নিজের মিল খুঁজে পেল। দুজনের ব্যথাটুকু কেমন যেন মিলেমিশে গেছে। এটা পেয়ে যদি খানিকটা খুশি হয়, মা না হয় ওই ছোট্ট নিষ্পাপ শিশুটার মনের এক চিলতে আনন্দের মধ্যেই বেঁচে থাকুক। এটা তোমাকে দিলাম। আমার খুব প্রিয় জিনিস। তুমি যত্ন করে রাখবে তো? পুষ্পিতা কতটুকু বুঝল লিলি জানে না, তবে মেয়েটার চোখে মুখে খুশির ঝিল্পটুকু ওকে স্পর্শ করল। আবারও এক টুকরো হাসি ফুটল লিলি ঠোঁটের কোণে। সে মোবাইলটা হাতে নিয়ে পুষ্পিতার মিষ্টি উদ্ভাসিত মুখটাকে ধরে রাখল স্থিরচিত্রে।
নেহালের হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিল। অনেকক্ষণ হয়ে গেল কোনো রিপ্লাই এলো না, অনলাইনেই নেই। নৌরিনকে নিতে এলো রিয়াদ। রাতে খাবার সময় হয়ে যাচ্ছে কিন্তু নেহাল এখনো ফিরছে না। মোবাইলটাও বন্ধ। রিয়াদ বলল, এতক্ষণে তো চলে আসার কথা। রোমেনা চিন্তিত মুখে আশফাককে বলল, হ্যাঁ। ওর কলিগ সাইদকে একবার কল দিও তো। আশফাক সাইদের সাথে কথা বলে জানালেন, ও বলল নেহালের সাথে আজ সকালে একবার কথা হয়েছে, আর কথা হয়নি। অফিস থেকে নেহাল একাই গেছে। লিলির কেমন অস্থির লাগতে শুরু করল। ওর মনে হলো মাকে অব্যক্ত কথা বলতে পারেনি। আজকের ছোট্ট ছবিটা পাঠিয়েছে, কিন্তু সেটাও এখনো দেখেনি। কেমন যেন আশঙ্কায় ছেয়ে গেল মন। চিন্তিত অবশ্য সকলেই, তবে লিলির মুখের দিকে তাকিয়ে সবাই নিজেদের সংযত করল। রোমেনা উঠে গিয়ে লিলির মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না, চলে আসবে। জ্যামে আটকে আছে হয়তো। লিলির অভিব্যক্তিতে ভয়ের ছাপ স্পষ্ট। রোমেনার হাত ধরে শঙ্কিত গলায় বলল, মা, ওর ফোনটা বন্ধ কেন? রোমেনা উত্তর দিতে পারলেন না। লিলি কাঁদছে। আরও যে দুই একজনের নাম্বার ছিল সবাইকে কল করা হল। তেমন কিছু কেউ জানাতে পারল না। ওদিকে মেয়েটাকে সামলানো যাচ্ছে না। কান্নার দমকে ঠিকমতো শ্বাস নিতে পারছে না লিলি। যত রকম বাজে আশঙ্কা সব মনে উকি দিচ্ছে ওর। স্বভাবের বাইরে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সে। আরও প্রায় 40 মিনিট পরে বাসার কলিং বেল বেজে উঠল। নৌরিন ছুটে গিয়ে দরজা খুলে নেহালকে দেখল। সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোন বন্ধ রেখেছিস কেন? আরে, চার্জ নেই। আর আমি মাকে বলেছিলাম বেরিয়েছি। কিন্তু একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওর সাথে মেলায় গেলাম। ওখানে দেরি হল। এরপর বাসে উঠে কল দিতে যাব কিন্তু দেখলাম চার্জ নেই। এত ইরেসপন্সিবিলিটি তোর কাছ থেকে আশা করিনি নেহাল। নৌরিনের কথায় নেহাল সবার দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা, সরি। এবার নেহালের চোখ গেল লিলির দিকে। মেয়েটার কান্না থেমেছে, কিন্তু এখনো শরীর কাঁপছে। রোমেনা বললেন, আমি টেবিলে খাবার দিচ্ছি, সবাই আয়। আর নেহাল, লিলির সাথে একটু কথা বল। কি হয়েছে লিলি? উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল নেহাল। রোমেনা বললেন, মেয়েটা তোর জন্য কেঁদে বুক ভাসাল। আর আমার গাধা পুত্রের কাণ্ড দেখো। ইশারাও বোঝে না। মুহূর্তেই ভারী গোমট পরিবেশে একটুখানি ফুরফুরে বাতাস ঢুকে সব কেমন দিল। নেহাল লজ্জা পেয়ে গেল। লিলি একবার নেহালের দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। বাকিরা মুখ টিপে হাসি আটকে রেখেছিল। নেহাল যেতে যেতে সমবেত হাসির শব্দ শুনতে পেল। রোমেনার মাথা থেকে এখনকার নেহালের চিন্তা দূর হবার পাশাপাশি আরেকটা বিশাল পাথর ভার নেমে গেছে বুক থেকে। তিনি এই দুটো বিপরীত মেরুকে একসাথে জুড়ে নেবার সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি। লিলির খারাপ সময়ে নেহালের ভালোবাসাটুকু তিনি দেখেছেন, আজ লিলির নির্জলা ভালোবাসাটুকু চাক্ষুষ করলেন। এদের ক্ষেত্রে গাণিতিক সূত্রটা দারুণভাবে মিলে গেছে। তবে শুধু এটার আরেকজন স্বপ্নদ্রষ্টা তৌহিদা সুন্দরটুকু দেখে যেতে পারল না, এটাই অপূর্ণতা। কতটা খুশি হতো তৌহিদা। ভেতরে আসতেই লিলি প্রায় ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল নেহালের প্রশস্ত বুকে। নেহাল লিলির মাথায় হাত রেখে বলল, এই মেয়ে, কি হয়েছে? মা বলল আমার জন্য কেঁদেছ। আমি ঠিক আছি তো।
আমি তোমার সাথে কোনো কথা বলবো না। এই তো বললে। আর বলল না। তুমি ভীষণ বাজে লোক। বাজে সঙ্গে থাকতে নেই। আরে, আমার ফোনে চার্জ ছিল না। এরপর থেকে সবসময় ফোনে চার্জ রাখবে। চার্জার, পাওয়ার ব্যাংক যা পারো সব সাথে রাখবে। আমি যেন কখনো তোমার ফোন বন্ধ না পাই। আচ্ছা, রাখব। এবার একটু শান্ত হও প্লিজ। তুমি বুঝবে না নেহাল। আম্মুর অভাবে। এটুকু বলে একবার শ্বাস টেনে আবারও বলল, আমি ভয় পাই। ইদানিং হারানোর ভয় পাই প্রবলভাবে। আমি আর হারাতে চাই না। আমার একবার মনে হয়েছিল আমি কেউ বাইরে গেলে তাকে কোনো খুশির মুহূর্ত শেয়ার করব না। এটা আমার জন্য কুফা। ছি লিলি। এসব কুসংস্কার। আমি জানি। কিন্তু মন সবসময় মস্তিষ্কের কথা শুনে না। আচ্ছা, ঠিক আছে। যদি চার্জ শেষও হয়ে যায়, আমি আগে আগে তোমাকে জানিয়ে দেব। খুশি? লিলি তবুও বুকে মিশে রইল। ওর হৃদস্পন্দন নেহাল অনুভব করতে পারছে। লিলি কি নিজে জানে সে কোনো একদিনের অপ্রিয় মানুষটাকে এতটা ভালোবেসে ফেলেছে? মুখে না শুনেও নেহাল যেন ভালোবাসার সমস্তটুকু অনুভব করছে। তোমার জন্য কিছু জিনিস এনেছি। নেবে না? লিলি এতক্ষণে সম্বিতে ফিরল। নিজের এত আবেগপ্রবণ হয়ে যাবার লজ্জা ঢাকতেই যেন মুহূর্তে সপ্রতিভ হল। আজ তো মোবাইল বন্ধ। সার্চ দেবার মতো কিছু নেইও তোমার কাছে? গুগলে কি করে সার্চ করলে? নেহাল নিজেও আজ হাসল, অপ্রতিভ হল না। বরং বলল, প্রশ্রয় পেয়েছি তো, একটু সাহসী হয়েছি। এখন আর গুগল লাগবে না। তার সাহসী ছেলে, কি এনেছ দেখি? নেহাল কাচের লাল চুড়ি বের করে লিলির দিকে বাড়িয়ে দিল। এখনো খুব বেশি সাহসী হতে পারোনি। সার্টিফিকেট দিতে পারছি না। বউয়ের জন্য চুড়ি আনলে হাতে পরিয়ে দিতে হয়। ফিসফিসিয়ে বলল লিলি। নেহাল হাতে পরিয়ে দিয়ে বেলি ফুলের মালাটা বের করে বলল, এটা খোপায় গুজে দেব? নেতিয়ে গেছে অবশ্য। যাক, শুকিয়ে গেলেও আমি এটা খোপায় গুজব, যদি তুমি পরিয়ে দাও। নেহাল কোথায় যেন ভেসে গেল। এই ছোট্ট উপহারে কারো মুখ এতটা ঝলমলে হয়ে উঠতে পারে নেহাল কোনোদিন ভাবতে পারেনি। সাথে অনেকদিন পরে লিলিকে চেনা রূপে ফিরতে দেখেও প্রশান্তি এসে ভিড়ল। খোপায় মালা জড়িয়ে দিতে দিতে নেহাল বলল, লাল শাড়িটা। আমিও ভাবছিলাম। কাল পুষ্পের জন্মদিন। ওটাই পরব। সাথে এগুলো। আমি কাল আবার মালা এনে দেব তাহলে। সেটা দিও। তবে এটা আমি আমার ডায়েরির ভাঁজে রেখে দেব যত্ন করে। রিয়াদের বোন আসেনি পুষ্পিতার জন্মদিনে। বলেছে, তোমার বাসায় বাইরের মানুষের জন্মদিনে আমি কেন যাব? তবে ওর বাবা, মা এসেছেন দুদিন আগে। তারা প্রথম দিকে খানিকটা আপত্তি করেছিলেন বটে, কিন্তু যখন দেখলেন তাদের ছেলে খুশি তখন তারাও মেনে নিয়েছেন। পুষ্পিতার নিষ্পাপ মুখে তাকিয়ে তারা আপনও করে নিয়েছেন। ছেলের খুশিটাই তাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। রিয়াদ, নওরিন আর পুষ্পিতা যখন একসাথে দাঁড়ায় তখন একটা সত্যিকারের পরিবারই তো মনে হয়। তাহলে তাদের আর আপত্তি কিসের? লিলি লাল শাড়িটা পরেছে, চোখে কাজল, হাত ভরা কাচের চুড়ি, সদ্য এনে দেয়া বেলি ফুলের মালাটা খোপায় জড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে আয়নায় দেখল। ততক্ষণে নেহাল ভেতরে চলে এসেছে। ওর মুগ্ধ দৃষ্টি লিলি অনুধাবন করছে। সেই উঠে গিয়ে একটা টিপ নেহালের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
এটা দিয়ে দাও। প্রথমবারেই যেন কপালের মাঝ বরাবর হয়। তাহলে কি পুরস্কার পাব? পরে ভেবে দেখা যাবে। নেহাল উদ্ভাসিত হেসে টিপটা লিলির কপালে পরিয়ে আয়নার দিকে ঘুরিয়ে দিল। কি ম্যাডাম, পাস করলাম? পুরস্কারটা কি পাচ্ছি? লিলি আয়নার মধ্যেই নেহালের প্রতিবিম্বের চোখে চোখ রেখে বলল, না, একটুখানি বাঁকা হয়েছে। আরশিতে ওদের চোখে চোখে আলাপন চলছে, মুখে যাই ওরা বলুক, সেখানে চোখের ভাষা দুজনেরই অন্যরকম। নেহালের মোহাবিষ্ট দৃষ্টিতে লিলির মধ্যে কোত্থেকে যেন অচেনা লজ্জা এসে আসন পেতেছে। এমন দৃষ্টি নতুন নয়, তবুও যতবার টের পায় ততবারই কেমন একটা শিহরণ বয়ে যায় সমস্ত হৃদয়ে। নেহাল লিলির মুখটা ঘুরিয়ে দুহাতের মুঠোয় নিয়ে কপালের ছোট্ট টিপটার ঠিক উপরেই আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর ফিসফিসিয়ে লিলির কানের কাছে এসে বলল, তুমি কৃপণ, সব ফাঁকি দেবার ফন্দি। তাই পুরস্কারটা নিজেই নিলাম। তোমাকে ভীষণ সুন্দর লাগছে লিলি। নেহাল ঘুরে চলে যাচ্ছিল, লিলি ওর পাঞ্জাবির কোনা ধরে টান দিতেই সে ঘুরল। লিলি কাজল থেকে আঙুল দিয়ে একটুখানি কাজল নিয়ে নেহালের মাথার চুল একটু উপরে উঠিয়ে সেখানে ছোট্ট করে ছুঁয়ে দিল। আরে, কি করছো? ছেলেদেরকে এত সুন্দর লাগা ভালো নয়। বদ নজর লাগতে পারে। তাই সাবধানতা। তাই নাকি? নজর কারা লাগাবে? সেটা তুমিই জানো, তোমার কত অ্যাডমায়ারার আছে। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। বেরুবার আগে আগে ঠিক দরজার কাছে এসে নেহাল প্রশ্ন করল, লিলি, আমাকে নিয়ে তোমার মধ্যে কোনো সংশয় নেই তো? বা পরে আফসোস হবে না তো? নেহাল, এসব সংশয়, দ্বিধা আমি অনেক দূরে ফেলে এসেছি। তুমি বুঝতে পারোনি? আগেও তো বলেছি বোধহয়। লিলির গলাটা কেমন আহত শোনায়। আমি তোমাকে ভীষণভাবে বুঝতে পারি লিলি। তবুও মুখে শুনতে ভালো লাগে। রোমেনা আর আশফাক সকালেই চলে গেছেন নওরিনের বাসায়। নেহালের জন্য অপেক্ষা করছিল লিলি, একসাথে যাবে বলে। নওরিন নেহালকে ফোন করে এরই মধ্যে বেশ কয়েকবার ঝাড়ি দিয়েছে, এবার সত্যিই দেরি হয়ে যাচ্ছে। আজ শুক্রবার। তরি আর মিতুকে নিয়ে লিলি সকাল থেকে ছাদে নতুন ভিডিওর কাজ করছে। লিলি প্রায় 2 মাস পরে নতুন ভিডিওর জন্য রাজি হয়েছে। নেহালকেও ছাদে বসিয়ে রেখেছে। ওরা কন্টেন্ট বানানোর পাশাপাশি খুনসুটি করছে ভালোই। নেহালকেও অবশ্য ছাড় দিচ্ছে না। যেমন একটা আগেই তরি এসে বলল, আচ্ছা ভাইয়া, আপনার কোনো ফ্রেন্ড আছে সিঙ্গেল? কেন? না মানে, আপনার মতোই কেয়ারিং হতো তাহলে। নেহাল এসব ঠাট্টার প্রত্যুত্তর দিতে পারে না গুছিয়ে। লিলি এবার ওকে উদ্ধার করতে এগিয়ে এলো। মঈনকে কল দিয়ে বলবো নাকি যে ওর গার্লফ্রেন্ড ওকে ল্যাং মেরে নিজের বিয়ের জন্য পাত্র খুঁজছে? ধুর, লিলি, তুই এমন হয়ে গেছিস কেন? কোথায় ভাইয়ার সাথে একটু মজা করব, তুই একেবারে পানি ঢেলে দিলি। মিতু বলল, ভাইয়া, আমি কিন্তু সিঙ্গেল। আমার জন্য একটা। আমার সব বন্ধু বিবাহিত। আমি একা বাকি ছিলাম। তাও এখন সম্পন্ন। আমার ছোট ভাইও নেই। ইস, কপালই খারাপ। মিতুর বলার ভঙ্গিতে সবাই হেসে ফেলল। নেহালও খুনসুটিতে যোগ দিল এরপর। জোরটা কেটে গেছে। ভিডিওর একেবারে শেষে লিলি বলছে, অল্প কয়েকদিনের মধ্যে জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আপনার জীবনে সময় হয়তো অল্প থাকে, এই সময় এবং সময়ের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে আমরা যেন একটু বুঝতে চেষ্টা করি। নইলে দেখা যাবে সময় আমাদের হাতে থেকেই যাবে, কিন্তু মানুষগুলো হারিয়ে যাবে। হারিয়ে যাবার আগে নিজের সুপ্ত মনকে জাগাতে হবে। ভালো থাকবেন সবাই।
ক্যামেরা বন্ধ হবার সাথে সাথে লিলি কান্নায় ভেঙে পড়ল। তরি আর মিতু সান্ত্বনা দিতে এগিয়ে গেলে নেহাল ইশারায় নিষেধ করল। কান্না আটকে রাখলে কষ্টটা ভেতরে জমে থাকে, সেটাকে বের করে দিতে হয়। নেহাল লিলির কাছ ঘেঁষে দাঁড়িয়ে মাথায় হাত রাখল কেবল। একসময় কান্নার দমক শিথিল হয়ে এলো। তোরা বিয়ে করেছিস অনেকদিন তো হয়ে গেল, হানিমুনে যাবি না? রোমেনা সকালে নাস্তার টেবিলে সরাসরি প্রশ্ন করলেন লিলি আর নেহালকে। নেহাল অপ্রতিভ গলায় বলল, মা তুমি। আমি কি তোদের হানিমুনের টিকিট কেটে দেব? এসব আমি পারব না। তোর জন্য ঘটকালি পর্যন্ত করেছি, এত চমৎকার একটা বউ এনে দিলাম, নিজে তো চাকরিও করিস, এখন এসব বলিস না যেন, আমার কান নাক সব কাটা যাবে। লিলি আর আশফাক শব্দ করে হেসে ফেলল। নেহাল মৃদু গলায় কেবল বলল, আমার টিকিট আমি কাটতে পারি মা। তোমাকে এটা বলিনি। তাহলে কি বলেছিস? বলে লাভ নেই এখন। অফিস থেকে কয়েকদিনের ছুটি ম্যানেজ কর। কোথায় যাবি ঠিক কর। লিলি রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, মা আমি একটু আমাদের গ্রামের বাড়িতে আগে যেতে চাই। ওখানে জায়গাটা স্কুলের জন্য কতটা সুইটেবল দেখি। গ্রামের সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে করতে চাইছিলাম। প্রসেসিং শুরু করলে অনুমোদন, এটা সেটা মিলিয়ে সময় লাগবেই অনেকটা। হ্যাঁ, সেটা নিয়ে নেহাল উকিলের সাথে কথাও বলেছে। তুই চিন্তা করিস না, তুই তোর মতো পড়াশোনা কর, সময়মতো সব হয়ে যাবে। আর এখন সেখানে যেতে চাইলে ঘুরে আয়। তৌহিদা লিলির জন্য ভালো অঙ্কের টাকা ব্যাংকে রেখে গেছেন, পুরো জীবনের সমস্ত সঞ্চয়। তবে নেহাল সেটায় হাত দিতে রাজি নয়। লিলি পড়াশোনা শেষ করে ওটা যা করতে চাই নিজেই না হয় সিদ্ধান্ত নেবে। ইদানিং খুব চুপচাপ থাকো তুমি রুমু। বাইরে আগের মতোই, কিন্তু ভেতরে। সত্যি বলতে তৌহিদার এভাবে হুট করে চলে যাওয়াটার সাথে আমি এখনো মানিয়ে নিতে পারিনি। বাইরে দেখাতে পারি না, লিলি আমার দায়িত্ব। আরও অনেক কিছু আমাকে সামলাতে হয়। আমি ভাঙলে মেয়েটাও শেষ হয়ে যেত। তুমি ছাড়া এসব তো আর কেউ জানে না, দেখেও না। তাছাড়া তৌহিদা শুধু আমার খুব কাছের একজন বন্ধুই ছিল না, আত্মিক শান্তিরও একটা জায়গা ছিল ওর। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রোমেনার বুক বেয়ে। বেশ কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। পুত্রদায়গ্রস্ত পিতামাতার তকমা তো আমাদের ঘুচল। ছেলেকে ঘুরতেও পাঠাচ্ছ, আমরা কি ঘুরতে যাব কোথাও? আশফাকের কথায় সচকিত হলেন রোমেনা। কেন? তোমার বুড়ো বয়সে নতুন করে হানিমুনে যাবার শখ হলো নাকি? হ্যাঁ, পুরনো বউয়ের সাথে নতুন করে হানিমুনে গেলে বিষয়টা মন্দ নয় নিশ্চয়ই। ঢং, বুড়োর যত ভীমরতি দেখছি এখন। কথায় কথায় বুড়ো বলো কেন বলো তো? নইলে তোমার হুঁশ থাকে না যে বয়স হয়েছে। আমি ছাড়া কারোর পাত্তা পাবে না, পাছে হতাশ হবে, মন ভাঙবে। আমি কি করে তোমার মন ভাঙতে দেই বলো? আশফাক ঘর কাঁপিয়ে হাসলেন। এরপর বললেন, তুমিই বা আমাকে তেমন পাত্তা দিলে কই? আমি তো আজীবন কেবল তোমার পাত্তাই চেয়েছি। এতগুলো বছর ধরে তোমার পাশে থেকে কাটিয়ে দিলাম, তবুও কম মনে হচ্ছে? ভালোবাসার তৃষ্ণা কখনো মেটে না প্রিয়। সেটা যত পাই, ততই চাওয়া বেড়ে যায়। রোমেনা হাসলেন, অস্ফুটস্বরে বললেন, ছেলে মানুষই। আসলেও কিছু তৃষ্ণা বাড়লেই ভালো, ভালোবাসার তৃষ্ণা বেঁচে থাকুক শেষ নিঃশ্বাস অবধি। বয়স বাড়লে বাড়ুক, মন তো চিরসবুজ, সতেজ।
মনের বয়স তারুণ্যে থেমে থাকুক। লিলি আজও শাড়ি পরেছে। এটাও নেহালের দেয়া। একেবারে হালকা বেগুনি রঙের জামদানি শাড়ি। অনেকটা কচুরিপানা ফুলের মতো রং। আজ চুলগুলো খোলা। বাসের জানালায় হুহু করা বাতাস এসে হানা দিচ্ছে, তাতে লিলির খোলা চুল নেহালকে ডুবিয়ে দিচ্ছে। একবার চুল বাঁধতে চাইছিল, কিন্তু নেহাল বলল, থাকুক তোমার মতো চঞ্চল, তোমার চুলগুলো। ওদের আটকে রেখো না, উড়ুক। নেহাল যে চুলের পাশাপাশি লিলিকেও ইঙ্গিত করে কথাটা বলেছে সেটা উপলব্ধি করে হাসল সে। রোদ উঠেছে আকাশে। বেশ কিছুদিন গোমট পরিবেশ বিরাজ করেছে প্রকৃতিতে, ঠিক লিলির মনের মতো। নেহালকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, কি দেখছ? রোদ। সেটা তো জানালার বাইরে। তুমি তো আমার দিকে তাকিয়ে আছো। কালো মেঘে ছেয়ে থাকা আকাশে যখন হঠাৎ রোদ খেলে যায়, তখনকার সৌন্দর্য এসে ভিড়েছে তোমার মধ্যে। লিলিকে ভীষণ স্পর্শ করল কথাটা। তৌহিদা যাবার পর থেকে সে হারিয়ে ফেলেছিল নিজেকে। সময়ের সাথে সাথে সেখানে ধীরে ধীরে প্রলেপ পড়ছে। যে এক চিলতে রোদের মতো আধার সরিয়ে দিচ্ছে, সে মানুষটা নেহাল। ওর মেঘলা জীবনের ঝলমলে রোদ মানুষটা। স্কুলের জন্য নির্ধারিত জায়গাটা দেখে গ্রামের রাস্তায় হাঁটছিল দুজন। একটা পুকুরে অনেকগুলো কচুরিপানা ফুল ফুটে আছে। নেহাল এগিয়ে অনেক কসরত করে পানা ভিজিয়ে একটা ফুল তুলে আনল। লিলির দিকে বাড়িয়ে দিয়ে বলল, লিলি, ফুল তো এখানে নেই। কি আর করা, আপাতত এটাই ভরসা। থেমে গিয়ে কিছু একটা এখনই বলতে হবে এমন ভঙ্গিতে নেহাল বলল, আমি কিন্তু গুগলের সাহায্য নিইনি। তুমি এটাই বলতে তাই আগেই বলে দিলাম। লিলি ফুলটা হাতে নিয়ে বলল, সাহস কিঞ্চিত বেড়েছে। বুদ্ধিও। বুদ্ধি আমার বরাবরই বেশি। প্রেমে খানিক বোকামো বা হলে চলে, তাই একটু। এরপর হাস্যজল নেহালের দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল। মানুষটার সৌন্দর্যের মধ্যে অদ্ভুত একটা সরলতা আছে। এই সরলতাই লিলিকে মন্ত্রমুগ্ধের মতো টানে। এই যে বুড়ো খোকা, সবসময় এমন থাকবে তো? পুচকে খুকি, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। পুচকে বললে কেন? তুমিও তো বুড়ো বললে, তার বেলা। মেয়েদের বেলায় 7 খুন ও মাফ, তুমি জানো না? নেহাল আবারও হাসল সুন্দর শিশুসুলভ সরলতা মাখা হাসি। এক অপার্থিব সুখে লিলির চোখ ভিজে আসছিল। এত সুখের মাঝে ছোট্ট একটা বিষকাটা হয়ে বিধে রইল মায়ের এভাবে চলে যাওয়াটা। নিরবিচ্ছিন্ন সুখের মধ্যে ওটুকু বিষাদ না হয় সে বইল আজীবন। সেই বিষাদেই তো মা মিশে রয়েছে। নেহাল তখনও হাসছে, ঠিক দূর আকাশের ওই জলজলে সূর্যের মতো। সেই হাসিতে লিলির জন্য কেবলই ভালোবাসা আর প্রশ্রয়। কান্নায় ভেজা একটুকরো হাসি ফুটল লিলির মুখাবয়বে। লিলি মনে মনে প্রার্থনা করল, এই সুন্দর মুহূর্তের সুন্দর অনুভূতি বেঁচে থাকুক সবসময়, জীবনের প্রতিটি মুহূর্তে। সমাপ্ত।